হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করো প্রত্যেকেই সুস্থ আছো, ভালো আছো। আমি রিম্পা, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দিনটা। এই কথাটা অনেক দিন পরে বললাম, অনেকগুলো সমস্যার মধ্যে পড়ে গেছিলাম আমরা, সেইখান থেকে বেরোতে পারছিলাম না, সেই জন্য অনেক দিন তোমাদের কাছে কোনো ব্লগ নিয়ে আসতে পারিনি। সমস্যা হয়ে গেছিলো ইন্টারনেটের। লাস্ট ভিডিও শেয়ার করেছিলাম তোমাদেরকে কালী পূজার দীপাবলির দিন ভিডিওটা শেয়ার করেছি। কালী পূজা বিজয়ার দিনকার ভিডিও ক্লিক করেছিলাম, কিন্তু সেটা পোস্ট করতে পারিনি, এক্সপোর্ট হয়ে গেছিলো। যখন পোস্ট করতে যাব নেটের সমস্যা দেখাচ্ছে, ওদেরকে ফোন করতে বললো 24 ঘন্টা ওয়েট করুন, তারপরেই নেট চলে আসবে। তো আমরা 24 ঘন্টা যথারীতি ওয়েট করলাম। ওয়েট করার পরেও দেখলাম কোনো নেট আসছে না। আমি তো ভিডিও পোস্ট করার জন্য ছটফট করছি, অনেকটা দিন এমনিতেই চলে গেছে, অনেক কদিন পরে বিজয়া হয়েছে, তারপরে যদি এতটা লেট হয় তো ভালো লাগছে না, মনটা একটু ছটফটই করে না। তারপরে আবার 24 ঘন্টা পরে ওদেরকে কল করেছি, ওরা বলছে আবারও 48 ঘন্টা ওয়েট করুন, এখনও কাজ শেষ হয়নি, এখন আমাদের কাজ চলছে, 48 ঘন্টা পরে নিশ্চয়ই নেট পেয়ে যাবেন। তো আবারও আমরা যথারীতি 48 ঘন্টা ওয়েট করলাম, তারপরেও নেটের কোনো দেখা নেই। তারপর যখন ওদেরকে ফোন করলাম আবারও, তখন ওরা বলল আমাদের 3G সেট, আমাদের 4G সেট নয়, সেট চেঞ্জ করলে নেটটা অ্যাভেলেবেল পেয়ে যাব। 3G পরিষেবা বন্ধ হয়ে গেছে, 2G আর 4G পরিষেবা চালু হয়েছে। 2G হলে তো খুব ধোঁকে চলছে, আমি হটস্পট ইউজ করতে পারবো না। হটস্পট ইউজ করলে আমি অনেকগুলো সেট একসাথে ব্যবহার করতে পারবো, যেটা আমরা করি নর্মালি। 4G সেট আমাদেরকে নিতে হবে, আমরা অনেক ওল্ড ম্যান, পুরানো দিনের সেট আমাদের কাছে রয়েছে। 3G সেট, 4G সেট অনেক দিনই বাজারে চলে এসেছে, কিন্তু আমরা নিই। সেট যখন একটা আছে, কথা বলবো, যেগুলো কাজ মেটানোর দরকার সেই কাজগুলো মিটে যাবে, ব্যাস, না আমাদের অন্য কিছু প্রয়োজন নেই। সেই জন্যে আমরা সেটটা চেঞ্জ করছিলাম না এতদিন। চলে যাচ্ছে, চলে গেলে কি আর সেটটা চেঞ্জ করে আবার নতুন সেট নেওয়ার চিন্তা ভাবনা কর, এত ফ্যাশন আমাদের মধ্যে নেই। তো পুরানো যখন চলছিল হঠাৎ করে এইভাবে করে আমাদেরকে ট্রাভেল দেবে আমি বুঝতে পারিনি। 4G হ্যান্ডসেট ছাড়া ইন্টারনেট পরিষেবা আমরা পাবো না। অনেকটা ব্যালেন্স ভরা হয়েছিল, কি করব বুঝে উঠতে পারছিলাম না। তোমরা জানো হ্যান্ডসেটের এখন কীরকম দাম হয়েছে, তো সেই রকম একটা হ্যান্ডসেট এই মুহূর্তে কিনতে গিয়ে একটু সমস্যার মধ্যেই পড়ছিলাম, বুঝতে পারছিলাম না কি করব না করব। একটার পর একটা প্রবলেমে আমরা জড়িয়ে পড়ছিলাম, মাথা না পুরো হ্যাং হয়ে গেছিলো, কি করবো বুঝে উঠতে পারছিলাম না। ভিডিও যদি পোস্টই না করতে পারি তো ভিডিও করে কি করব। ভেবেছিলাম আমার আর ভিডিও করা হবে না, এখানেই আমার এন্ড করে দিতে হবে। জানি না কবে 4G সেট কিনতে পারবো, আবার নেট ইউজ করতে পারবো। আমরা আগে ইউজ করতাম এয়ারটেলের পোস্টপেড কানেকশান, ওটা খুবই ভালো ছিল, ভালো চলছিল, বেশ মানে নেটটাও খুব ভালো, ওয়াইফাই ইউজ করতাম। হঠাৎ করেই ওরও পরিষেবাটা ওইভাবে করেই বন্ধ হয়ে গেল। হঠাৎ করেই বললো ওদের সাইডে কাজ চলছে, তো কিছুদিন ওয়েট করুন। ওরা 72 ঘন্টা সময় নিয়েছিল, 72 ঘন্টা ওয়েট করুন, তারপরে ঠিক হয়ে যাবে। আমরা 72 ঘন্টা ওয়েট করলাম, করার পরে আবারও ফোন করলাম, আবারও শুধু ওয়েট করতেই বলছে, আর কিছুই বলছে না। ওয়েট করুন, ওই বলেই শুধু সময়টা আমাদের কাটিয়ে যাচ্ছে। প্রায় বসে 15 দিন আমরা কাটিয়ে দিয়েছি। তখন লকডাউনের সময় কাজটা সেরকম খুব একটা ছিল না, সব কিছু বন্ধই ছিল। আমরা ওয়েট করছিলাম, যেহেতু অন্য কোনো ইন্টারনেট সেভাবে করে ব্যবহারও করা হচ্ছিল না। তারপরে দেখলাম আস্তে আস্তে কোনো কিছু হলোই না, সম্পূর্ণ নেটওয়ার্ক কিচ্ছু নেই, সব বসে গেল। ওরাও ফোনটা রিসিভ করছে না। কোম্পানি কি হয়েছে তোমরা যদি জানো অবশ্যই এটা আমাদের সাথে শেয়ার করো। এয়ারটেলের কী সমস্যা হয়েছে পোস্টপেড কানেকশানে জানি না, এখনও পর্যন্ত ও সলিউশন করতে পারিনি, ওটা রেখে দিয়েছি। ওয়াইফাই ইউজ করে যে মজাটা পাওয়া যায় সিমে নেট ভরে, সেই মজাটা পাওয়া যায় না ওইভাবে করে। যাই হোক, যেমন সামর্থ্য সেই অনুযায়ী তো চলতেই হবে, ওইভাবে করেই আমরা চলছিলাম। চলতে হঠাৎই আবার এরকম সমস্যা। এর একটা 4G সেট না নিলে আমি কানেকশানটা পাবো না, কি করব, মাথা তো পুরোই খারাপ হয়ে গেছিলো। আবার একটার পর একটা শুধু আমাদের মাথার উপরে প্রেশার চলেই আসছিল। আমাদের জীবনটাই না এইরকম, যতই ভাবি যে হয়তো ভেবেছি যে এবার এটা হয়ে গেছে, এবার আমরা স্মুথলি চলবো, কোথাও কিছু নেই, কোনো না কোনো কিছু একটা হেডেক মাথার উপরে চলেই আসবে। কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছি গাড়ির ব্যাটারিটা হঠাৎ করেই বসে গেছে। গাড়ির ব্যাটারি এমনভাবে বসে গেছে চেঞ্জ না করলে হবে না। ও আলটিমেটলি চেঞ্জ করে দিয়েছে 2 দিন আগেই।
ওই ব্যাটারিটা চেঞ্জ করার পরে একটু মাথাটা মানে ভালো লাগছে যে গাড়ির ব্যাটারিটা চেঞ্জ হয়ে গেছে, এবার গাড়িটাকে ইউজ করতে পারবো। একসঙ্গে সমস্তগুলো হয়ে গেছিলো বলে খুবই সমস্যার মধ্যে পড়ে গেছিলাম, কোনটা ছেড়ে কোনটা করবো কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না, মাথা না পুরো হ্যাং হয়ে গেছিলো। আমার তো মনে হলো যে আমি আর তোমাদের সাথে হয়তো কানেক্টই হতে পারবো না। অনেক ভাবনা চিন্তা করে কি নেব খুঁজে পাচ্ছিলাম না। একবার ভাবছিলাম ওয়াইফাই নেই কোনো কোম্পানির, আবার ভাবছিলাম এখানে জিওটা খুব ভালো চলে, সবার মুখেই শুনছি, ভাবছিলাম যে জিওরই একটা ওয়াইফাই নেব। ভাবছিলাম একটা হ্যান্ডসেট নেবো, ওর হ্যান্ডসেটটাও খারাপ, অনেক দিন হয়ে গেছে তো সমস্যা খুবই হয় ওর হ্যান্ডসেটটাতে। ভাবছিলাম একটা হ্যান্ডসেট নেব। হ্যান্ডসেট নিতে গেলে একটা প্রাইস তো তোমরা জানোই, আর ওয়াইফাই নিতে গেলে 2-2,500 টাকার মধ্যে হয়ে যাবে। কোনটা নেব চুজ করতে পারছিলাম না। অনেক চিন্তা ভাবনা করে একটুখানি মানে ভাবনা চিন্তা করতে করতে আলটিমেটলি আমরা নিয়েছি একটা হ্যান্ডসেট, একটা নর্মাল কোয়ালিটি, সেরকম এই কিছু না, নর্মাল কোয়ালিটির মধ্যে। আমার শুধু নেটটা চলবে আর জাস্ট ও কিছু টুকটাক কাজ করতে পারবে, সেই কারণেই ওই হ্যান্ডসেটটা নেওয়া। এখন ফোনে এত ফিচার্স থাকে, সেই সমস্ত ফিচার্স আমাদের অনেক কিছুই কাজে লাগে না, আবার অনেক কিছুই কাজে লাগে, কিন্তু সমস্ত কিছু নিয়েই তো একটা ফোন, তার জন্য যেই প্রাইসটা দেওয়ার দরকার সেই প্রাইসটা দিতে হবে। কিন্তু ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালো, প্রায় শুধু নেট চলেছে, ওটাতে কোনো কিছু কাজ করিনি, প্রায় একদিন 24 ঘন্টা ও আমাকে ব্যাটারি সার্ভাইভ দিয়ে গেছে। তাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই ফোন সেটটা নিয়েছি জিওনি কোম্পানি, ওরা বলেছে খুবই ভালো। জানি না যে কতটা কি ভালো, ব্যবহার করলে বুঝতে পারবো যে কি আছে না আছে এর মধ্যে। ফিচার্স তো অনেক কিছুই তোমরা আছে দেখতে পাচ্ছ, তবে খুব হার্ডি একটা খুব ভালো ফোন, আস্তে আস্তে বুঝতে পারবো যে কি এ। তো এটা দিয়ে আপাতত নেটটা শুরু করেছি, সেই নেটটা শুরু করেছি বলে তোমাদের সামনে আবার ভিডিওটা নিয়ে আসতে পেরেছি। এতদিন তো টেনশানের মধ্যে দিয়ে চলছে, ভালো জিনিসগুলো যেমন তোমাদের সাথে শেয়ার করি, খারাপ জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করতে মন করে। যাই হোক, তোমাদের কাছে এই কথাগুলো বলে অনেকটা হালকা লাগছে, একদম মানে মন থেকে ভারটা কমে গেল। আমি ভেবেছিলাম যে আসতে পারবো না, আলটিমেটলি আসতে পেরেছি, এই আমি অনেকটা খুশি হয়ে গেছি আজকে আবার। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম, আর ও গেছে একটু বাজারে, সকালে ব্রেকফাস্ট চা সবই কমপ্লিট হয়ে গেছে। হঠাৎ করে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে না, ঠান্ডাতে দারুণ মজা, জাস্ট অসম। আমার ঠান্ডার সময়টা বেশ ভালো লাগে, কিন্তু আমার পাটা ঠান্ডার সময় সিমলা কাশ্মীরের ওয়েদার যেরকম থাকে, পাটা আমার বরফ সেরমই হয়ে যায়। জানি না কেন হাত আর পা এত ভীষণ পরিমাণে ঠান্ডা হয়ে যায় না, আমার গলা বসে যায় পা ঠান্ডা হয়ে গেলে। তো ওটাই সমস্যা, নাহলে শীতকালটা খুব ভালো করে এনজয় করি। গরমকাল আমার একদম ভালো লাগে না, শীতকালটা খুবই মজা করে কাটাই। কত রকমের সবজি, বাজারে গেলে সবজির সমাহার, কি দারুণ লাগে না। ও আজকে বাজারে গেছে, আমরা যখন ছিলাম হাঁসখালি বলে ওই চুনাভাটির মোড়টাতে সবজি বাজার বসে রাত্রিবেলা বাজার করতে খুবই ভালো লাগে। আমরা দুজনে মিলে সন্ধ্যেবেলার পরে একটু বেরিয়ে পড়তাম চা টিফিন করে, আর বাজার করে বাড়ি ফিরতে 9টা 9:30 বেজে এত বড় বড় 2-3টে ব্যাগ হয়ে যেত, বাজার করে নিয়ে যেতাম, মানে মনে হয় যেন সমস্ত বাজার উঠিয়ে নিয়ে চলে যায়, এত ফ্রেশ আর ভালো বাজার বসে না ওখানে। এখানে আসার পরে ঠিক বাজার করে না পোষাচ্ছি না। শীতকালে হয়তো মনে হয় খুব ভালো বাজারই হবে এখানেও, শীতকাল মানে নানা রকম সবজির সমাহার। আমরা শাক খেতে খুব ভালোবাসি, তোমরা সবাই এতদিনে জেনে গেছো। সবজি খেতেও আমরা খুব ভালোবাসি, সব কিছু খেতেই আমরা খুব ভালোবাসি, কোনো কিছু খেতেই ভালোবাসি না এরকমটা নয়। ও বাজারে গেছে, জানি না কী কী সবজি নিয়ে আসবে, কী কী পাবে। আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাজার থেকে কী কী এনেছিল, সেই লাস্ট বাজারে যাওয়া, এতদিন বাজারেই যাওয়া হয়নি। এই সমস্যা হ্যান ত্যান করে না মানে বাজারে যেতে বলবো সেটাও আর আমার মনে হচ্ছে না যে ওকে যেতে বলি। এসব ভাবতে ভাবতেই দিনগুলো যে কীভাবে করে কেটে গেছে জানি না। তারপরে মনে হচ্ছে যে 1 সপ্তাহ কোথা থেকে কেটে গেছে, আমি ব্লগ দিইনি, খুব খারাপ লাগছিলো, মানে মনটা প্রচুর খারাপ হয়ে গেছিলো। যাই হোক, তোমাদের বাইরেও দেখাইনি যে আমার বাইরে কি গাছগুলো আমি লাগিয়েছি, কিছু কিছু বীজ ফেলেছি, গাছগুলো বড় বড় হয়ে গেছে। বাইরে দেখো না, বৃষ্টির জন্য বীজগুলো ফেলেছি, আর বৃষ্টি এসে সমস্ত গাছগুলোকে আমার খারাপ করে দিয়েছে। আর ছোট ছোট গাছ, খুব একটা বেশি বড় বড় হয়নি, তখন ওই 1 ইঞ্চির মতো হয়েছিল, আর সেই সময় বৃষ্টি এসে পুরো গাছগুলোকে মানে পুরো শুইয়ে দিয়েছে। ভেবেছিলাম ওই গাছগুলো আর উঠে মনে হয় দাঁড়াবে না, সব গেল, আমার খুব কষ্ট হচ্ছিল।
কিন্তু এখন এই রোদ্দুরটা আবার দু একদিন উঠছে, দেখে মনে হচ্ছে যে গাছগুলো হয়তো মাথা তুলে দাঁড়াচ্ছে আস্তে আস্তে করে, আস্তে আস্তে করে উঠবে। দেখা যাক কতটা কি পাবো। তোমাদেরকে অবশ্যই দেখিয়ে নিয়ে আসবো এই গাছগুলো কীরকম কি হয়েছে না হয়েছে। সে মাটি কুপিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি, অনেকগুলো দিন কেটে গেছে। তো এইসব করে করে আমাদের অনেকগুলো দিন কেটে গেছে। আবার হঠাৎ করে দেখো আগের দিনকার হনুমান এসেছে, কতগুলো হনুমান। এখানে হনুমানের সমস্যা আছে, তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম। কতগুলো হনুমান এসেছে, কি বড় বড় সাইজের হনুমান। এসে কি করেছে, আমার নিচে কোনো প্রাচীর নেই, তারপরেও কি করে ওরা ওপরে উঠে গেল জানি না। পাপাই আমাকে ফোন করে জানালো যে আমাদের ব্যালকনিতে হনুমান উঠে গেছে। বলছি তুমি ওপরে যাও, ওপরে সমস্ত গাছ খেয়ে নিচ্ছে হনুমান। আমি শুনেই অবাক হয়ে গেছে, আমি ওপরে কি করে উঠলো রে বাবা। তাড়াতাড়ি করে ওপরে ও ছিল বলে তাই ও গিয়ে ওপরে দেখে না, ওই আমার গোলাপ গাছ আছে কিছু, ওরা গোলাপ গাছ ফুল সব খেতে খুবই ভালোবাসে। গোলাপ গাছের একটা কুঁড়ি হয়েছিল, সেটা সময় সব ছিঁড়ে ফুঁড়ে নিয়ে নিয়েছে। একটাই ভালো যে টবগুলো ওরা ওপর থেকে ফেলে দেয়নি, আমার টবগুলো ওখানেই রয়েছে, সবটা ঠিকঠাকই আছে। তোমাদেরকে সেটাও দেখিয়ে নিয়ে আসবো যে কি অবস্থা হয়েছে। তো চলো আমার বাগানটা তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে দেখিয়ে নিয়ে আসি অবস্থাগুলো কি হয়েছে। তোমাদেরকে দেখিয়েছিলাম এই জায়গাটা কোপানো হয়েছে, এখন দেখতে পাচ্ছ গাছও বসানো হয়ে গেছে। মাটিগুলোকে সাইড সাইড করিয়ে দিয়েছে, দিয়ে আলাদা আলাদা করে গাছ বসিয়েছি। গাছগুলো একটু বড় বড় হয়ে গেছে। আর ফেলেছি মেথি শাক। মেথি শাক খেতে আমরা দুজনেই খুবই ভালোবাসি, সমস্ত রকম শাক খেতেই যদিও বা খুব ভালোবাসি। আর এটা মূলো শাক, একটু ঘন ফেলা হয়ে গেছে, বুঝতে পারছিলাম যে কতটা কি বেরোবে না বেরোবে। তো গাছ লাগানোর এত অভিজ্ঞতা তো নেই, কতটা কি হবে না হবে। আর এটা ফেলেছি পালং শাক, পালং শাকের অনেকটা অংশ নষ্ট হয়ে গেছে। এই দিকটা একদম দেখতে পাচ্ছ শুয়ে গেছে, একদম দু একটা করে বেঁচে আছে। যা আছে তাই অনেক আমাদের জন্য হয়েছে, এই যথেষ্ট। আশা তো ছেড়েই দিয়েছিলাম, ভাবছিলাম আর হবেই না, সব হয়তো বুঝি নষ্টই হয়ে গেল। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, আমার এই গাঁদা গাছগুলো, আমার এই সাইডটাতে গাঁদা গাছ ভরা, আর গাঁদা গাছগুলোতে এখন ফুল ফুটছে। কি অসম্ভব ভালো লাগছে এই ফুলগুলো, জাস্ট অসম অসম। এই ফুলগুলো যখন দেখি না মনটা একদম ভরে যায়। এত ভালো ফুল গাছ থেকে ফুল পাবো আমি কল্পনাও করিনি। করে কিছু হয়তো কল্পনা না করলেই অনেক ভালো হয়, ফল দেয়, সেরকম হয়েছে। তো অসংখ্য ফুল গাছ, তোমাদেরকে দেখাই ওদিকটা ফুল গাছে কীভাবে করে ভরে গেছে। কোনো রকম যত্ন কিচ্ছু করছি না, শুধু নর্মালভাবে শুধু বসিয়ে দিয়েছিলাম সেই সময়। আর এখন এরা ফুল দিচ্ছে আমাকে, জাস্ট খুব ভালো লাগছে, মন ভরে যায় এদেরকে যখন দেখি। প্রত্যেকটা গাছে সে কীভাবে করে দেখো এখানে শুয়ে রয়ে গেছে, লম্বা লম্বা গাছগুলো। গাছগুলো কিন্তু খুব একটা ছোট ছোট সাইজ না, বেশ বড় বড় হাইট। তো যে কত দূর এরা নিচে থেকে দাঁড়িয়ে আমার সমান হাইট গাছের। মাথায় অসংখ্য ফুল ফুটেছে, আর ফুলের সাইজগুলো দেখো খুব একটা ছোট না, কিন্তু ভেবেছিলাম সাইজগুলো খুব একটা বড় হবে না, কিন্তু ভালোই বড় সাইজের ফুল, প্রায় 5 ফুটের কাছাকাছি গাছের হাইট। এই দিকটায় দেখো পুরো বন হয়ে আছে, এই জায়গাটা তোমাদেরকে দেখিয়েছিলাম আগে, চারদিকটা বনে ভরে আছে, বড় বড় কি গাছ এগুলো আমি জানি না, পুরো বনে ভরা। এত পাখি ডাকতো, সকালবেলা পাখির ডাকে ঘুম ভাঙা, আবার বিকালবেলা হলেই ওদের কিচিরমিচির শব্দে সারা দিনটা বেশ খুব ভালোই কাটতো। এসে প্রথম খুব ভালো লাগতো এই জায়গাটা। আবার এখানে একরকম ফুল হয়নি, আবার 2 রকমের ফুল হয়েছে। দেখো এ একটা কালার, ঠিক আছে, এ একটা কালার বাসন্তী কালারের ফুল। দেখো এই কোণের গাছটাও তোমাদেরকে দেখিয়েছিলাম, গাছে কি অসংখ্য পরিমাণ ফুল ফুটেছে। এইখান থেকে শুরু করে জমিতে ঝুঁকে গেছে এই ফুলগুলো, ফুলে জাস্ট ভরে গেছে আমার এই জায়গাটা। কি ভালো লাগছে, এদিকে মানে গাঁদা ফুলের বন হয়ে গেছে, আমি এদেরকে সরাতে পারছি না, এত ভালো লাগছে বলে, জাস্ট অসম, কিছু কথা হবে না। আর আমার বাগানের এই গাছ থেকে মনে আছে একটা ছোট্ট কাটিং বুগেনভেলিয়ার, দেখো কত লম্বা ডাল হয়েছে, শুধু বেড়েই যাচ্ছে, ফুল দেবে না কিনা বুঝতে পারছি। দেখো কত লম্বা হয়েছে, 1 তলারও বেশি চলে গেছে পাইপের গা বেয়ে বেয়ে, খুব সূক্ষ্ম ডাল। দেখো কত বুশি হয়েছে, এর গায়ে কাঁটাও আছে, জানি না কি হয় এই গাছের, বুগেনভেলিয়া গাছের কাঁটা হয় কিনা সেটাও আমার খুব ভালো করে জানা নেই, কাঁটাও রয়েছে, খুব হেলদি গাছ হয়েছে।
দেখো এটা আমার লেবু গাছ ছিল, গন্ধরাজ লেবুর গাছ, ছেটে দিয়েছি। গাছগুলোর মধ্যে পোকা এসে দেখো পাতাগুলোকে পুরো কালো করে দিয়েছে। পাতার তলায় সাদা মাছি পুরো ভরে গেছে, এত পোকা আসে এই গাছটাতে, জাস্ট ভালো লাগে না একদমই। রাগের চোটে দেখো গাছটাকে পুরো ছেঁটে ফেলে দিয়েছি, খুব কষ্ট হচ্ছিল। তো কি করবে, এত পোকা আসলে ছেঁটে দিয়েছি। এখানে আমার একটা জবা গাছ ছিল, জবা গাছটাকেও ছেড়ে দিয়েছি, অনেক লম্বা হয়ে গেছিল। আর এদিকটায় দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে, তোমাকে দেখিয়েছিলাম। গাছও বসিয়ে দিয়েছি, বেগুন গাছ, কপি গাছ, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, যা পেরেছি ঘন ঘন করেই দুদিকটা ধরেই বসিয়ে দিয়েছি। জানি না কি হবে না হবে, বুঝতে পারছি না, যা হবে দেখা যাবে। তো এইভাবে করে গাছ লাগিয়েছি। আর তোমাদেরকে আবারও আমার লেবু গাছটা একবার দেখাই। দেখো লেবু গাছে বড় বড় তো লেবু ধরে গেছে, অনেকগুলোই লেবু ধরে গেছে। এখানে দুটো, এখানে একটা বড় হয়ে গেছে। প্রত্যেকটা ডগে ডগে লেবু ধরে গেছে, ফুলগুলো থেকে লেবু চলে এসছে। জানি না লেবু হবে কি না, বড় হবে কি না। ফুল তো অসংখ্যই ধরছে, সবাই এই লেবু গাছটাকে দেখে যেই আসে লেবু গাছটাকে বলছে খুব ভালো লেবু হচ্ছে। আমিও আশা করিনি যে এত ভালো আমি লেবু পাবো এই লেবু গাছটা থেকে। জাস্ট আশারও বাইরে গিয়ে লেবু পাচ্ছি, অসম্ভব ভালো লাগছে। আর এই কুল গাছটা নিয়ে এসেছি, তোমাদেরকে দেখিয়েছিলাম। কুল আমার দুটো এখানে কুল ধরেছে। তো পিঁপড়ে এসে কুল গাছের ফুলগুলোকে খেয়ে নিচ্ছে, হতে দিচ্ছে না। এখানে একটা ধরেছে, গাছটা তো অনেক লম্বা হয়ে গেছে, জানি না আর কটা কুল ধরবে। ফুল তো এখনো অসংখ্য ফুটে আছে, দেখা যাক। আর এখানে একটা গোলাপ গাছে, তোমরা জানো কালারটা জাস্ট অসম্ভব ভালো কালার। এটা তোমরা দেখছো হয়তো পিঙ্ক কালার, ডার্ক পিঙ্ক, এটা দুধে আলাদা কালার। কালারটা একটু অন্যরকম লাগছে, ফেড হয়ে যায়। এই কালারটা দেখলে বুঝতে পারবে। খুব বেশি দিন ফুলটা থাকে না, খুব তাড়াতাড়ি ফুলটা নষ্ট হয়ে যায়, কিন্তু কালারটা জাস্ট কোনো কথা হবে না, এত ভালো কালার। এই গোলাপটা মোটামুটি আমাকে ফুল দিয়েই যাচ্ছে। দেখতে পাচ্ছ এই সেই গোলাপ গাছ। গোলাপ গাছের অবস্থা কি করেছে হনুমানে, পুরো এই ডগে একটা কুঁড়ি হয়েছিল, সেই কুঁড়িটাকেও খেয়ে নিয়েছে। পুরো পাতা টাতা সব খেয়ে পুরো ফিনিশ করে দিয়েছে। কি বাজে হয়ে গেছে, একটা লাঠির মতো দাঁড়িয়ে গেছে গোলাপ গাছটা। যাই হোক, এখানে আর একটা যে গোলাপ গাছ ছিল, এই গোলাপ গাছের ফুল হয়েছিল, আমি কেটে দিয়েছি। এই গোলাপ গাছটা কিছু ক্ষতি করতে পারেনি। হনুমান এসে এত জ্বালাতন করে, আশেপাশে তো সবারই খুব ক্ষতি করে গেছে, অনেক বেশি বেশি করে ক্ষতি করে দিয়েছে, আমার তো কম। এইখানে বুঝতে পারছি আমার ব্যালকনিতে কি করে ওপরে উঠে গেছে, এটাই অবাক লাগছে। এতটা নিচেও হাই কিচ্ছু নেই, পাঁচির টাচির কিচ্ছু নেই, ওখান থেকে লাফ দিয়ে কি করে যে উঠলো আমি জানি না। তো একটা দিকেই ভালো যে আমার একটা টব ক্ষতি করেনি, ফেলেনি একটাও টব, সব টব ঠিকঠাক আছে। তাতে চন্দ্রমল্লিকা, দেখো চন্দ্রমল্লিকার কুঁড়ি চলে এসেছে। একটাই গাছ, আগের বছরের গাছ, এটা এবছর লাগাইনি, আগের বছর থেকে আমি রেখে দিয়েছি যত্ন করে, সেটাই হয়ে আছে। আর এখানে দেখতে পাচ্ছ চন্দ্রমল্লিকা, এটাও একটা বুশি হয়েছে, সামনের বছর থেকেই লাগানো হয়ে আছে এটা এই টবের মধ্যেই। সুন্দর দেখো কুঁড়ি চলে এসছে প্রত্যেকটা গাছে। ফুলের সিজন এটা, ফুল তো আসবেই, পরিচর্যা করতে হয়। তোমাদেরকে এই লঙ্কা গাছটা দেখিয়েছিলাম একবার, যে ফুল এসেছিল। দেখো ছোট্ট একটা টবে, 8 ইঞ্চি টব, তবে এই লঙ্কা গাছটা লাগানো হচ্ছে, খুব একটা বুশি না। তো লঙ্কাটা হয়েছে দেখো কি অসংখ্য পরিমাণে লঙ্কা হয়েছে না। নর্মাল কেয়ার, অবশ্যই তোমরা বাড়িতে একটা দুটো করে লঙ্কা গাছ লাগাও, লঙ্কা কিনতে হবে না। আমি যখন থেকে লঙ্কা গাছ লাগিয়েছি তার লঙ্কাও কিনতেই হচ্ছে না, এই লঙ্কাতেই আমার হয়ে যাচ্ছে। নয়নতারা গাছগুলো এখন আমাকে ভালোই ফুল দিচ্ছে, এটা হোয়াইট নয়নতারা। এটা অনেকগুলো কালার আমি নিয়ে এসেছিলাম নার্সারি থেকে, এখন লাগিয়েছি, বেশ ভালোই লাগছে, ফুল দিচ্ছে আমাকে। আমাদের এই জেড প্ল্যান্টটা যত দেখাই তত মনে হয় কম দেখানো হচ্ছে। তো কতটা বুশি হয়েছে, কি সুন্দর দেখতে এই গাছটা। এই গাছটাকে দেখলে জাস্ট মন প্রাণ সবই ভরে যায়, এত ভালো। একদম কেয়ার লাগে না, কিচ্ছু কেয়ার লাগে না, নর্মাল কেয়ার। কয়েকদিন জল না দিলেও এ ঠিক সামলে নিতে পারে নিজেকে, অসম্ভব ভালো।
দেখেছো আমার বাগানের অবস্থা কি করেছে। যাই হোক, সব কিছুর মধ্যে একটা জিনিসই খুব ভালো, যে অনেক কিছু তছনছ করতে পারেনি। সামান্য একটু ক্ষতি করেছে, যে আমার গোলাপ গাছের কুঁড়িটা খেয়ে নিয়েছে আর গোলাপ গাছটাকে একটুখানি তছনছ করে দিয়েছে। তো আস্তে আস্তে ও রিকভার হয়ে যাবে। নিচেও একটা গোলাপ গাছ ছিল, ওটাই কিছু করতে পারিনি, এটা খুব ভালো লাগছে। তারপর ওদেরকে তাড়িয়ে দিতে ওরা চলে গেছিলো। আর এত সমস্ত কিছু খারাপের মধ্যে ওই একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, বাইরে গিয়ে তোমাদেরকে দেখাতে গিয়েই আমিও বাইরে যাই। বাইরে যাওয়াটা খুবই কমে গেছে, যেহেতু বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার জন্য মাটি পুরো ভিজে আছে, জল দিতে যেতে হয় না, সেভাবে করে দেখাশোনা করার মতো আর কিছুই নেই যে যাওয়া হবে। এখন সন্ধ্যেটা এত তাড়াতাড়ি হয়ে যায় যে বাইরে বেরিয়ে একটু সময় স্পেন্ড করব, সেই সময়টাও আর পাই না। তো বাইরে যাওয়া হয় না, তোমাদেরকে দেখাতে নিয়ে গেছিলাম বলেই হয়তো আমার আজকে বাইরে যাওয়া হয়েছে আর দেখা হয়েছে। ওই গাঁদা ফুলগুলো দেখে তো জাস্ট আমি মুগ্ধ হয়ে গেছি, অসম্ভব ভালো লাগছিল ওই গাঁদা ফুলগুলো। তোমাদেরকে দেখাতে যত ভালো লাগছিল, নিজে দেখতেও তত বেশি ভালো লাগছিল। আর তোমাদেরকে দেখাচ্ছি বলে হয়তো আমার ভালো লাগাটা আরও কয়েক গুণ বেড়ে গেছিলো, অসম্ভব ভালো লাগছে। আর ওপরে ওই লঙ্কা গাছটা, ওই ছোট্ট একটা লঙ্কা গাছে এত লঙ্কা হয়েছে আমি মানে খেয়ালই করিনি। জাস্ট কদিন ওইভাবে করে যাওয়া হয়নি, শরীরটাও মাঝখানে খারাপ, কালী পুজোর মস্তি আনন্দ করতে করতে। আর ওই সময়টা হঠাৎ করে ঠান্ডাটাও পড়ে গেছিলো। এখনও গলাটা আমার বসে আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো আমি এইভাবে করেই চলছি, আস্তে আস্তে রিকভার হচ্ছে, জানি না কতটা রিকভার হব, করার চেষ্টা করছি। অনেক কিছু মনের মধ্যে আশা থাকলেও সমস্ত আশা পূরণ করা যায় না, হয়ে ওঠে না। এই পরিস্থিতিতে না পড়লে হয়তো এটা বুঝতেই পারতাম না যে সব আশা সবসময় পূরণ করা সম্ভব হয় না। আমি ভেবেছিলাম যে আমাদের যখন বাড়িটা তৈরি হচ্ছিল তখনই আমাদের বাড়ির গৃহপ্রবেশের পূজাটা হয়ে গেছিল। আমাদের সামনে কোনো ডেট ছিল না, তো ভাবলাম যে এই সময়টাই ভালো একটা ডেট পেয়েছি, তো ফিনিশের একদম মুখে, তো এখনই আমরা করে নিই। তো সেই হিসাব করে আমরা নভেম্বরে পূজা করেছিলাম 28 তারিখে। আবার একটা বছর হয়ে গেল। আমরা ভেবেছিলাম 1 বছর পরে ওই দিনকার আমরা আবারও ভালো করে পূজা করব। এখানে আসার পরে বাড়িটা তখন সমস্ত কমপ্লিট হয়ে যাবে, এখানে আসার পরে আবারও পুজো করব, সবাইকে নেমন্তন্ন করব, একটুখানি আনন্দ মস্তি করব। আমাদের অ্যাকচুয়ালি অনুষ্ঠানটা সেভাবে করে হয়নি, নর্মাল এখানে যারা বসবাস করে ওনাদেরকে ডেকেই কোনো রকমের পূজাটা করেছিলাম। সেই মুহূর্তে সমস্ত তৈরিই হয়নি, কাজ চলছিল তখনও পর্যন্ত। আর সেই সময় সবাইকে ইনভাইট করে নিয়ে আসাটাও খুব সমস্যার মধ্যে ছিল। সেই সময় আমরা এখানে রেন্টের ছিলাম, আর রেন্টে সিঙ্গেল রুম নিচে পেয়েছিলাম বলেই নিয়ে নিয়েছিলাম। সিঙ্গেল রুম হোক বা যাই হোক, কোনোরকম আমাদের সমস্ত কিছু মালপত্র কোনোরকম আমরা ছিলাম সেখানে। যদি আত্মীয়দেরকে নেমন্তন্ন করি তাদেরকে থাকতে দেওয়ার মতো জায়গা ছিল না, আর শীতের সময় ঠিকঠাক করে থাকতে দেওয়ার মতো জায়গা থাকাটা খুবই দরকার ছিল। তো ভালো ভেবেছিলাম ঠিক আছে, নেক্সট বছর যখন আমরা এখানে চলে আসবো আবার আমরা পূজা করবো, অনুষ্ঠানটাও হয়ে যাবে, সেই সময় অন্যরকমভাবে আমরা কাটাবো আমাদের গৃহপ্রবেশের পূজাটা। তো সবাইকে সেভাবে করেই বলে রেখে দিয়েছিলাম। হঠাৎ করে এই কোভিডের মতো এমন একটা আমাদের লাইফে চলে এলো, তারপরে সমস্ত কিছু উল্টোপাল্টা করে দিল। এখনও কিচ্ছু ঠিক হচ্ছে না, এখনও সেভাবে করে ঠিকঠাক করে আসে না। আবার এই পুজোর পর থেকে তো অনেক সংক্রমণ বেড়ে গেছে, জানি না কী হবে। তোমরা সবাই সেফটি থেকো, সেফটি নিয়েই বাইরে বেরিয়েও, নিজেদেরকে সুস্থ রেখো। নিজেরা সুস্থ থাকলে সবাই সুস্থ থাকবে, আর সবাইকে সুস্থ থাকতেও তোমরা সাহায্য করো। তো আমরা সেভাবে করেই ভাবছি যে এবছর পুজোটা করব, যেহেতু মনস্থির করে রেখেছিলাম পুজো করব বলে। পুজোটা করব পূর্ণিমাতে, সোমবার পুজোটা করব, কিন্তু ইনভাইট কাউকে করবো না, নিজেরাই বাড়িতে পূজা করব। কিছু করার নেই, কি করবো, আমাদের হাত পাগুলো বেঁধে দিয়েছে ভগবান। জানি না ভগবান এটাই চাই হয়তো। অনেকদিন ব্লগ দেওয়া হয়নি তোমাদের, তো একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করবো তোমাদের ভালো লাগবে। আমার ব্লগের যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার এই ছোট্ট চ্যানেলটাকে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। টাটা, বাই বাই, সি ইউ।